চক্কর ৩০২-এর চক্করে ইতোমধ্যে পড়ে গেছে দর্শক। যার জানান দিচ্ছেন তারা কিন্তু প্রেক্ষাগৃহগুলো হাউসফুল। দর্শক আনন্দের সাথে দেখছেন চক্কর ৩০২, এবং এই মুহূর্তে চক্কর ৩০২-এর নির্মাতা শরাফ আহমেদ জীবন আমাদের সাথে রয়েছেন। তার প্রথম চলচ্চিত্র এটি। আমরা একটু জানবো এই মুহূর্তে তার অনুভূতি ঈদের চতুর্থ দিনে এসে কেমন আছেন এবং কেমন লাগছে। খুবই ভালো লাগছে। আজকে তো ঈদের ৩-৪ দিন হয়ে গেছে। এটা উত্তরা সেন্টার পয়েন্টের যে ওনাদের যে নতুন সিনেপ্লেক্সে একদম ফুল হাউসফুল ছিল, এবং আমি একটু শেষ হওয়ার আগেই ঢুকেছিলাম। তো যে সিনগুলোতে লাইট বেশি এগুলো তো একটু পাশে দাঁড়ালে যেটা হয় দেখা যায়। তো আমি যাওয়ার সাথে সাথে ওনারা নোটিস করে ফেলেন আমাকে, পরে দেখলাম যে ওনারা ডিস্ট্রাকশন হচ্ছে। তারপর একটু আড়াল থেকে যেটা দেখলাম, এই যে হাসির দৃশ্যগুলোতে হাসি, কান্নার দৃশ্যগুলোতে ওনাদের যে মন খারাপ, এবং থ্রিলিং দৃশ্যগুলোতে ওনাদের যে মানে আছে না যে স্তব্ধ হয়ে যাওয়া, ইনভলভ হওয়া, এইটা মনে হয় যে একজন মেকার যখন একটা প্লট যখন রেডি করে না, তখন কিন্তু আসলে উনি এরকমই চিন্তা করে অডিয়েন্সকে, এক্সপেকটেশনটা এইরকমই থাকে। কারণ এটা তো একটা মেকানিজম না, এটা তো একটা প্যাকেজ আলটিমেট, যে আমি দর্শককে এইখানে আমি একটু কাঁদাবো, এখানে একটু হাসাবো, এই জিনিসটা এইভাবে জার্নিটা নিয়ে যাবো। সো এই জায়গায় আমার অনুভূতি খুবই, মানে আই ফিল গুড। যে একদম সবাই বলছেন যে সিকুয়াল আসবে কিনা চক্কর ৩০২-এর, একদম দর্শকদের আমরা প্রতিক্রিয়া শুনছিলাম। সবাই বলছেন যে চক্কর ৩০২-এর পার্ট 2 আসতেই হবে। এই ব্যাপারে কি পরিকল্পনা রয়েছে? এবং নির্মাতা হিসেবে আমি এটাও জিজ্ঞাসা করেছিলাম যে আপনার প্রথম চলচ্চিত্র, সবাই আপনাকে 10-এ 10 দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, কেমন লাগছে আসলে? পরীক্ষায় তাহলে কি লেটার মার্ক পেয়ে উতরে গেলেন কিনা? দেখেন, উতরে যাওয়ার বিষয়টা এক অর্থে বলতেই পারি, কারণ আমাদের এক্সপেকটেশন ছিল খুবই কম, খুব বেশি এক্সপেকটেশন আমাদের ছিল না। কিন্তু আমাদের উদ্দেশ্যটা সৎ ছিল। আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা ঠিকঠাক ছবি বানাবো এবং আমরা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যতটুকুই আমরা পারি। তো আমরা মনে হয় যে দর্শকের কাছাকাছি পর্যন্ত আমরা চলে গেছি, যে দর্শক আমাদের ছবিকে নেওয়া শুরু করেছে, ছবির সাথে, গল্পের সাথে, চরিত্রের সাথে এক ধরনের কানেকশন তৈরি করা শুরু করেছে। তো ওই জায়গা থেকে আমরা বলতেই পারি উতরে যাওয়া, এবং সেটা আরেকটু স্প্রেডিং হলে দর্শকের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আরেকটু ব্যাপকভাবে যেতে পারলে ভালো লাগতো। কিন্তু দেখা যাক, সেটাও তো আমাদের হল সংখ্যা সব কিছু মিলে অনেকগুলো সিনেমা, হয়তো একটু স্লো যাচ্ছি। কিন্তু কচ্ছপ আর খরগোশের গল্পের মধ্যে কচ্ছপ তো স্লোই যায়, আলটিমেটলি কচ্ছপই তো জিতে। সো আমরা না হয় আজকে কচ্ছপ হয়েই থাকলাম। আর সেকেন্ড পার্টের যে বিষয়টা বললেন, সেকেন্ড পার্টের বিষয়টা, হ্যাঁ, আমার কোনো ইন্টেনশন ছিল না যে আমি সেকেন্ড পার্ট করব, বাট আমি একটা টুইস্ট ক্রিয়েট করার জন্য এটা করেছিলাম। এইটা আমার স্ক্রিপ্ট রাইটিং যারা ছিলেন ওনারা অনেকেই ওইটা চান নাই, যে না এটা আর দরকার নাই, এত টুইস্ট দরকার নাই। বাট আমি জানতাম যে প্লট টুইস্ট দর্শককে হ্যাঁ অনেক এনগেজ করে আর কি। সো এইটা এক ধরনের এনগেজমেন্ট, মানে দর্শক কিন্তু হল থেকে বের হওয়ার পরে কিন্তু হ্যাঁ রেস্টটা হয়ে যায়, যে ছবিটা শেষ হয়ে গেছে কিন্তু ছবির রেস্টটা কিন্তু রয়ে গেছে। সো এইটা কিন্তু এক ধরনের চক্করে ফেলে দেয়। অনেক সময় আমরা যেরকম একটা ভালো উপন্যাস পড়লে, ভালো একটা কবিতা পড়লে, ভালো একটা গান শুনলে আমরা যেরকম গুনগুন করে গাই বা কবিতার রেস্টটা থেকে যায়, ছবি তো একটা কবিতার মতো, সিনেমা একটা কবিতার মতো, যে এর শব্দ, এর 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 মানে এর ভিজুয়াল, এর ডায়লগ, এগুলো কিন্তু মাথার মধ্যে কিন্তু রয়ে যায়। সো এই যে দর্শকদের হল থেকে বের হয়ে ছবিটা শেষ হয়ে গেলো, দর্শক আবার মাথায় নিয়ে গেল যে সেকেন্ড পার্ট হবে কি না, বা ওই ক্যারেক্টারটা কে হইতে পারে, এইটার জন্য এক ধরনের ইন্সপিরেশন দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, বাট লেটস সি যে আমরা আরও কতটুকু দর্শকের কাছে পৌঁছে যেতে পারি এইটা নিয়ে। আমরা যেহেতু দেখছিলাম যে আজকে শো হাউসফুল গেছে, সেই জায়গায় সামাজিক মাধ্যমে কিছু অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি। একটা বিশেষ গোষ্ঠী শো হাউসফুল হলে আমরা স্বাভাবিকভাবে যেটা জানি যে শোয়ের সংখ্যা বাড়বে, সেই জায়গায় চক্করে শোয়ের সংখ্যা কমছে। এটা কি একটু বেদনাও দিচ্ছে কিনা আনন্দের মাঝে? দেখেন, ছবিটার উদ্দেশ্য মানে ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে নিতে পারলে আপনার দুইটা উদ্দেশ্য হাসিল হবে। প্রথম উদ্দেশ্য হলো যে আপনি ছবিটা বানিয়েছেন ম্যাক্সিমাম মানুষের কাছে নেওয়ার জন্য, আপনি নিতে পেরেছেন। সেকেন্ড হচ্ছে যে এটার সাথে ব্যবসায়িক একটা বিষয় সম্পর্কিত, সো দুইটাই লাভবান হয়। তো ওই জায়গা থেকে যখন আমার এক্সপেকটেশন অনুযায়ী কিংবা অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী যখন কম হবে, তাহলে ডেফিনেটলি আমার একটু বেদনার বিষয় হতেই পারে। বাট আমি অপটিমিস্টিক পারসন, আমার সহজে এত বেদনা আমাকে কাবু করে না, আমি স্ট্রংও মানসিকভাবে।
আর আপনি যেটা বললেন যে একটা বিশেষ গোষ্ঠী পার্টিকুলারলি আমি বলতে পারবো না, বাট এইটা হয়তো বা সোশ্যাল মিডিয়ার কিংবা দেখেন আমাদের আসলে কি হয়েছে কি যে আমাদের হাতে স্মার্টফোন আসছে, হাতে হাতে ইন্টারনেট আসছে, ঘরে ঘরে ইন্টারনেট আসছে, কিন্তু এই স্মার্টফোনের আবার ইন্টারনেটের শিক্ষাটা আমরা সামহাও পাই নাই, যার কারণে যখন যেটা মনে হয় এইটাই আমরা করে ফেলি। সো এটা কি ভালো দিক মন্দ দিক এটা তো আমরা জানি না। সো এইটাও মনে হয় একসময় আমরা যখন আরও শিক্ষিত হয়ে যাব, মানে অ্যাকাডেমিকলি শিক্ষিত হব, কালচারালি শিক্ষিত হব, তখন এই জিনিসটা হয়তো এইভাবে হয়তো থাকবে না। তবে হ্যাঁ, যদি বিশেষ কোনো গোষ্ঠী করে থাকে তাহলে এইটার দায়ভার আসলে ওনাদেরকেই আসলে নিতে হবে, কারণ প্রকৃতি আসলে এমন একটা জায়গা যেটা আপনাকে এটা রিভেন্স নেয় প্রকৃতি। মানে আজকে আপনাকে আমি একটা ঘুষি মারলাম, এইটা এমন এক সময় আসবে, যদি অন্যায়ভাবে আমি করে থাকি, যে এমন এক সময় আসবে সেই ঘুষির বিনিময়ে আমি হয়তো লাথিও খেতে পারি, আমি হয়তো গুলিও খেতে পারি। হ্যাঁ, ইটস কল কার্মা। সো এইটা নিয়ে আমি আসলে আপাতত ভাবছি না। আপাতত আমার ভাবনা হলো অডিয়েন্স যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাকে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। ছবিটা আপনাদের জন্যই আমি বানিয়েছি, আপনাদের কাছে যাতে আমি পৌঁছাতে পারি, এইটাই। আর নিশ্চয়ই যদি আমি বলবো না যে আমার প্রতি ইনজাস্টিস করা হচ্ছে, বাট যারা কর্তৃপক্ষ আছেন, যে মাধ্যমগুলোতে আমরা ছবিগুলো চালাচ্ছি, ওনারা নিশ্চয়ই এটা বিবেচনায় নেবেন, যেহেতু আমাদের কিছু লিমিটেশনও আছে। সো আমাকে বিবেচনায় নিলে আমি যেরকম বেঁচে যাবে, আমি একজন আমার মতো একজন দরিদ্র ফিল্ম মেকার বেঁচে যাবে, আমার 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 প্রডিউসার বেঁচে যাবে, ইন্ডাস্ট্রিতে আরেকজন লোক বাড়লো যে আসলে ভবিষ্যতে আসলে সিনেমা বানানোর জন্য আসলে ইন্সপিরেশন পাবে। আর যদি এখানেই যদি ঝরে যায় তাহলে তো আর জিনিসটা হলো না। সর্বশেষ জানতে চাইবো যে ঈদে অনেকগুলো সিনেমা এসেছে, অনেকগুলো খুব বড় বাজেটের সিনেমা রয়েছে। আপনি প্রথম থেকেই বলছিলেন যে গল্প বা কন্টেন্টটাই আপনার মূল শক্তি, এবং সে জায়গায় দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করছে, এখনও হাউসফুল যাচ্ছে। তাহলে কি আমাদের চলচ্চিত্রে আসলে দর্শকরাও এখনও অনেকটা সচেতন হচ্ছে, এবং চক্র 302 কি কন্টেন্টের যে একটা জোর থাকে, আলাদা জয় থাকে, সেটার একটা নজির স্থাপন করছে কিনা? মানে আমি আপনাকে কি বলবো, এইটা আমরা যখন ছবির ক্রাফটিং করি স্টোরি, তখন পর্যন্ত আমাদের বিশ্বাস ছিল না যে এই রকমভাবে আমরা সাড়া পাবো। মানে এইটা আনবিলিভেবল। মানে আমার মনে হয় যে আজকে যে আমার একটা বেদনার দিকের কথা আপনি বললেন, 2 বছর পরে আমার যেটা বেদনার দিক, এইটাই আমার জন্য শক্তি হয়ে যাবে। আমি আপনাকে আজকে বললাম যে দর্শক এখন দর্শক তো সব ধরনের ছবি দেখে, কিন্তু দর্শকের ওই বিবেচনা করার সময় চলে আসছে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সিনেমা হয়েছে, কোনটা সিনেমা হয় নাই, এই সময় চলে আসছে। না হলে চক্কর 302 দেখে এইভাবে উচ্ছ্বাস প্রকাশ করতো না, হাউসফুল যেত না। আমি ওইদিকে আবার গ্ল্যাড, আমি এতটুকু আমি আশা করি না যতটুকু পাচ্ছি। সো এটা আসলে সমস্ত কিছু ক্রেডিট আসলে দর্শকের, এটা আমার কোনো ক্রেডিট না এখানে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম চক্কর 302-এর কলাকুশলীর সাথে। চক্কর 302 চক্করে পড়ে যাচ্ছেন দর্শক, সেই প্রত্যাশা রইল আরও চক্করে পড়ুক সামনে যে কয়টি দিন রয়েছে। আরিফ হক, 71, ঢাকা।